আর্লিং হ্যালান্ডের নামে ছড়ানো একটি এআই সম্পাদিত ডিফেক্ট ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ফুটবল সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কিন্তু পরে দেখা যায় এমন কোনো বাস্তব ভিডিওর অস্তিত্ব নেই। ওদিকে টিএসসিতে ফুটবল খেলা প্রদর্শনকে ঘিরে মামুনুল হকের নামে ছড়িয়ে পড়ে একটি উস্কানিমূলক ভুয়া মন্তব্য, যার সূত্র ছিল একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার পুরনো সংঘর্ষের ভিডিওকে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভের দৃশ্যের দাবিতে ছড়ানো হয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। আর্লিং হালান্ড খাওয়ার সময় আয়নায় নিজের মুখ দেখে নিজেই ভয় পেয়েছেন, এমন দাবিতে একটি এআই সম্পাদিত ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। ভিডিওটি দেখে ফুটবল প্রেমী সমর্থকরা বিভ্রান্ত হয়ে নানান ধরনের প্রতিক্রিয়াও জানায়। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি আসল নয়, বরং এআই দিয়ে সম্পাদিত একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক কন্টেন্ট ক্রিয়েটরের মূল ভিডিও ব্যবহার করে ডিপফেক প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে। ওদিকে টিএসসিতে রাত জেগে খেলা দেখা নিয়ে মামুনুল হক একটি আপত্তিকর মন্তব্য করেছেন। এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তৈরি হয় উত্তেজনা। তবে অনুসন্ধানে দেখা যায় তিনি এ ধরনের কোনো মন্তব্যই করেননি। মামুনুল হকের ভেরিফাইড ফেসবুক পেজ বা নির্ভরযোগ্য সূত্রে এমন মন্তব্যের প্রমাণ মেলেনি। একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্যি দাবি করে এই বিভ্রান্তিটি ছড়ানো হয়েছে। আবার ডিভিসি নিউজের লোগো সম্বলিত একটি ভিডিওতে বিএসএফকে ট্রাক আটকে বিজেপি হুঁশিয়ারি দিচ্ছে এমন একটি দাবিও সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিওটি ডিভিসি নিউজের নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে বিএসএফ এর পুশইনের চেষ্টা প্রতিহত করার বাস্তব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তবে আলোচিত ভিডিওটি সেই ঘটনার সাথে সম্পর্কিত নয়। গুজব এখানেই শেষ নয়। ফ্রান্সে বিক্ষোভের দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লেও ভিডিওটি ফ্রান্সের নয়। মূলত ভিডিওটি 2025 সালের আগস্টে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পুরনো দৃশ্য। ইউটিউবের মূল ভিডিও এবং টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকেও ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ প্রদীপ লালা এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। যুক্ত হচ্ছে তাদের সাথে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে প্রশ্নটা রাখবো ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলামের কাছে। রেদওয়ানুল ইসলাম, বিশ্বকাপ চলছে, প্রতি সময়, প্রতিদিন, প্রতি বিশেষ দিন থেকে কেন্দ্র করে নানা ধরনের গুজব আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। একটু আপনার কাছে জানতে চাই, গত 3 থেকে 4 মাসের যদি গতিবিধিটা আমরা দেখি, তাহলে এই যে অপতথ্য বা গুজব, সেই ক্ষেত্রে আসলে কি বিশেষ নজরে আসলো আপনার? ধন্যবাদ। বিশ্বকাপ চলছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশে বিশ্বকাপের আছের পাশাপাশি কিন্তু আরো নানান ইস্যু নিয়েও আমরা গুজব দেখতে পাচ্ছি। তো যদি মোটা দাগে এই সময়ে গুজবের গতি প্রকৃতি সম্পর্কে বলি, তবে সেক্ষেত্রে বলতে হয় যে আমরা 24-এর 5 আগস্টের পরে একটা গুজবের স্রোত দেখতে পাই, যেটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছিল। হ্যাঁ, বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ছে বা বিভিন্ন ইস্যু কেন্দ্রিক গুজব ছড়াচ্ছিল। আমরা গত 2-3 মাস বা 4 মাসের যদি টাইম ফ্রেমটা দেখি, এই সময়ে যে গুজবটা ছড়াচ্ছে ঠিক ওইটার ভাইস ভার্সা। বিষয়টা এমন যে এই আপনার পশ্চিমবঙ্গে আমরা জানি খুব রিসেন্টলি একটি নির্বাচন হয়েছে, নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে এখন গুজবের যে গতি প্রকৃতি, সেটা ওইটা ভাইস ভার্সা এই অর্থেই যে এখন বাংলাদেশ থেকেই গুজবগুলো ছড়ানো হচ্ছে যে ভারতে মুসলিমরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে। এসব ঘটনা যে একবারেই ঘটছে না তা কিন্তু নয়, ঘটছে, কিন্তু সেই সঙ্গে
মিস ইনফরমেশনের একটা ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, এটাই আসলে মানে গত ৩-৪ মাসের একটা প্রবণতা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখতেছি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, ওই সম্পর্ক টানাপোড়েন বা সম্পর্কের জেরেও বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। যেমন বর্ডার ক্ল্যাশ একটা বড় বিষয়। আমরা পুশিন বিভিন্ন চেষ্টা সংবাদ মাধ্যমে বরাতে দেখতে পাচ্ছি। তো এই ঘটনাগুলোকে কেন্দ্র করেও কিন্তু হচ্ছে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। যেমন আপনি একটু আগে দেখিয়েছেন যে হচ্ছে বিএসএফ বিজিবি সদস্যের পা ধরছে বা বিজিবি বিএসএফ এর মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে। হ্যাঁ, এই ধরনের গুজব কিন্তু আমরা ৫ আগস্টের পরবর্তী রেদওয়ানুল ইসলাম, আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে একটা সময় ছিল যখন আমরা ফটো কার্ডের সবচেয়ে বেশি প্রবণতা দেখেছি। এখন আবার সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি ডিপ ফেক ভিডিওগুলো, অর্থাৎ কোনো এক জায়গার সাক্ষাৎকারের কোনো একটি ক্লিপ নিয়ে সেটার মধ্যে আলাদা অডিও এবং লিপসিং ম্যাচ করে সেই ধরনের অপতথ্য বা ভিডিওগুলোকে ছড়ানো হচ্ছে এবং পুরনো ভিডিওকে নতুন করে ছড়ানো হচ্ছে। এই কথাটা কি, মানে এই যে আমরা দেখতে পাচ্ছি বিষয়টি, সেটি কি আপনারাও দেখতে পাচ্ছেন কিনা? জি, জি। ধরেন গত কয়েক মাস আগেও আমরা দেখেছি মিস ইনফরমেশনের ছড়ানো একটা ওয়েপন ছিল ভুয়া ফটো কার্ড। কিন্তু ধরেন এখন আর কেউ ভুয়া ফটো কার্ডের যে বিশ্বাস মানে গ্রহণযোগ্যতা বা ফটো কার্ডের গ্রহণযোগ্যতা বা ভুয়া ফটো কার্ড মানুষ আসলে ওভাবে এখন আর সন্দেহের চোখে দেখতেছে বা বিশ্বাস করতেছে না। তো এই জায়গা থেকে যারা মিস ইনফরমেশনের অ্যাক্টর আছে তারাও কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করছে। যেমন আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গা থেকে ক্লিপ নিয়ে সেই ক্লিপে ডিপ ফেক বা চিপ ফেকের মাধ্যমে আলাদা ভয়েস যুক্ত করে দেওয়া হচ্ছে। তো এই ভয়েস যুক্ত করে দেওয়ার ফলে যেটা হচ্ছে আপনার ঘটনার মূল চরিত্রটা কিন্তু বদলে যাচ্ছে এবং যেহেতু এআই বা ডিপফেক এখন অনেক বেশি আপনার সফিস্টিকেটেড হয়ে উঠছে, তো এইসব কারণে অনেক সময় যারা সাধারণ ফেসবুক ইউজার তারা কিন্তু বা সোশ্যাল মিডিয়া ইউজার বা নেট ইউজার তারা কিন্তু সেগুলো এই বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছে। রেদওয়ানুল ইসলাম, থাকুন আমাদের সাথে। ঠিক একই প্রসঙ্গ নিয়ে যেতে চাই আমাদের আরেক অতিথি প্রযুক্তি বিশেষজ্ঞ প্রদীপ লালার কাছে। প্রদীপ লালা, আপনি শুনছিলেন রেদওয়ানুল ইসলামের কাছ থেকে এখনকার সময়কার যেসব অপতথ্য বা গুজব ছড়ানোর গতিবিধি, সেটা নিয়ে আমরা একটা সাময়িক ধারণা নিয়ে নিলাম। প্রথমত বলাই যায় ফটো কার্ডের যে বিষয়টা ছিল একটা সময় সবচেয়ে বেশি আলোচিত, সেটা এখন অনেকটাই সময়ের সাথে সাথে কমে আসছে। আমরা এখন দেখতে পাচ্ছি প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভিডিও তৈরি করা, কৃত্রিম ভিডিও তৈরি করা, এবং এটি খুব এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে আপনি যদি সচেতন না হন বা এই বিষয়ে যদি আপনি না জানেন, তাহলে সেই ভিডিও দেখে আপনার সত্যই মনে হবে। উদাহরণ দিয়েই যদি বলি, আমরা আজকের প্রতিবেদনেই আমরা দেখলাম আর্লিং হ্যালান্ডের নামে একটি সম্পাদিত এআই ভিডিও, আসলে ডিফেক্ট ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। মাঠে তার খেলা চলছে, মাঠের বাইরে তাকে নিয়ে এই ধরনের অপপ্রচার চলছে। সো এই যদি গতিবিধি হয়, একটু জানতে চাই আপনি আসলে এই জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি আমাদের নীতিগত সমস্যা নাকি সচেতনতার অভাব? প্রথমত আমি যেটা বলতে চাই হচ্ছে যে এখন সমস্যাটা শুধুমাত্র যে আমরা যে গুজব ছড়ানোর যে লিনিয়ার থিওরিটা আমরা বিশ্বাস করি যে একজনের মুখ থেকে, এখন ব্যাপারটা আসলে সেরকম নেই। এর আগেও আমি বলেছিলাম যে প্রযুক্তি প্রতি 6 মাসে পাল্টে যাচ্ছে। কেন আপনারা ডিফেক্ট দেখছেন? তার কারণ হচ্ছে এখন এআই আমি আপনার সাথে কথা বলছি, ইউ ক্যান ক্রিয়েট মানে আমার মতো করেই আমি যদি এআই কে বলি, সে আমার মতো করে কথা বলার পুরো ভিডিও তৈরি করে দেবে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এখন সেটা মানে হামেশা ব্যবহার করছেন, অর্থাৎ তারা ক্যামেরা দিয়ে ছবি তুলছেন না, তারা কিন্তু এই মানে এই ভেইজেন নামক একটা আছে, চ্যাটজিপিটিতে আছে, তারা পুরো ক্লোন করে নিতে পারে আপনার কথা পুরো সে তাকে ব্যবহার করা যায়। অর্থাৎ সমস্যাটা এখন আর সে লিনিয়ার নেই, এটা এক্সপোনেনশিয়াল হয়ে গেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে যে গতি এত দ্রুত গতিতে চেঞ্জ হচ্ছে যে আমরা সেটার সাথে কোপ আপ করার জন্য তৈরিই না। পুরো আমরা কেন, আমি এর আগেও বলেছিলাম, পুরো পৃথিবী তৈরি না। আমরা যখন একটা জিনিসকে বন্ধ করার জন্য তৈরি করছি, আরেকটা চলে আসি প্রযুক্তি। সো প্রযুক্তির ক্ষেত্রে জায়গা থেকে যদি আমি যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করি, সো সেখানে আমাকে বলতেই হয় যে এই প্রযুক্তি নির্ধারণী আসলে নীতি নৈতিকতা এগুলো কিছু মানে না। আমার এটা দরকার, আমি এটা তৈরি করে ফেলেছি। সেটার পরে আসে সেখানে আইন করে কি করে বন্ধ করা যায়, সেটা কি করে সামাজিক যোগাযোগের মধ্যে সেটাকে নিয়ন্ত্রণে আনা যায়, এইগুলো পরে ব্যাখ্যাতে আসে। তো প্রযুক্তি সবসময় আগে চলে আসে, তারপরে আমরা সেটাকে খাপ খাওয়ানোর চেষ্টা করি। তো এই জায়গাটা এরকমই। আর যেহেতু আমরা এখন একটা জেনজি জেনারেশন, মানে আমি যদি আমাদের দেশের গড় আয়ু বলি, মানে গড় আয়ু বেঁচে থাকার নয়, মানে আমাদের সাধারণ ডেমোগ্রাফিক হিসেবে আমাদের জাতি হিসেবে আমরা কতটুকু, আমাদের মাত্র 26। অর্থাৎ আমি যদি ধরি জেন আলফা আর জেন
জিরাই আছেন এবং তারা যেভাবে তথ্যের মধ্যে দিয়ে বড় হয়েছেন, তারা আসলে তথ্যের বোম্বারমেন্টের মধ্যে, আমরা যখন বড় হয়েছি তখন আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে খবর পেতাম, নির্দিষ্ট সংবাদপত্র থেকে খবর পেতাম, অর্থাৎ তথ্যটা আমাদের কাছে অনেকগুলো ফিল্টার হয়ে তারপরে আসতো। এখন কিন্তু তাদের মাথায় একসাথে বোম্বারমেন্টের মতো সব মানে ইনফরমেশন আসতে থাকে এবং তাদের জন্য রিয়াকশন করার টাইমটা মিলি সেকেন্ডেরও কম। তো তারা খুব তাড়াতাড়ি শেয়ার করে। তো এই জিনিসটাকে বা এই দৃষ্টিভঙ্গির নৈতিকতা দিয়ে দেখতে গেলে আসলে সমস্যা। প্রথম লালা, আপনাদের আর একটা বিষয় আমি এর সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যদি আমি গতকালকের একটা উদাহরণ তুলে ধরি, সেটা হচ্ছে অর্থমন্ত্রীর একটা এআই ভিডিও খুবই ভাইরাল হয়েছিল, তার নিচে একটা লিঙ্ক রয়েছে, আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন চলে যাবেন আপনি জুয়ার ওয়েবসাইটে। এরকম নানা ধরনের পরিচিত মুখকে ব্যবহার করে সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা, সংসদ সদস্য, এই ধরনের মানুষদের ডিপ ফেকগুলো ব্যবহার করে জুয়া এবং এই সম্পৃক্ত নানা ধরনের লিঙ্কের একটা ব্যবসা শুরু হয়েছে। এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা কি বৈধ? এটা এটা কোনোটাই বৈধ নয়, মানে কারো অনুমতি ছাড়া তার চেহারা ব্যবহার করে আমি যদি এই ধরনের প্রচার তৈরি করি, কারণ এখন এটা করা খুব সোজা, খুব সহজেই এটা করা যায়, তাহলে এটা কখনোই এটা মানে নিয়মের মধ্যে পড়ে না, এটা অবশ্যই আইন বহির্ভূত। কিন্তু এটা হচ্ছে প্রয়োজনের তাগিদে, কারণ যারা পয়সা ইনকাম করতে চায়, যারা রুজি রোজগার এবং যারা অবৈধ পয়সার দিকেও যেতে চায়, তারা খুব দ্রুত টাকা ইনকামের পথে যেতে চায়, সেজন্য এটাকে ব্যবহার করে। এর মধ্যে আসলে অন্যভাবে দেখার আমাদের কিছু নেই। আমাদেরকে পুরো জিনিসটাকেই একটা হলিস্টিক জায়গা থেকে দেখতে হবে যে প্রযুক্তির সাথে আমরা কি করে খাপ খাইয়ে নিচ্ছি। সেখানে আমাদেরকে আমরা বারবার একটা কথা বলি যে ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের খুব জরুরি হওয়া উচিত। আমাদের জেন আলফাকে আমরা কি করে শিখিয়ে পড়িয়ে নেব, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় খুব দ্রুত ইন্ট্রোডিউস করা দরকার। আমাদের মানে প্রযুক্তির যে গতি, সেটা আসলে এখন চিন্তার থেকে দ্রুত গতিতে চলছে। মানুষ সত্য মিথ্যা যাচাইয়ের সেই ধৈর্য এখন আর নেই। জেনারেশন আলফা বা জেড এর কাছে তথ্য আসার পর সেটা প্রসেস করার টাইম হচ্ছে সেকেন্ডের ভগ্নাংশ। এই হাইপার স্পিড লাইফস্টাইলের মধ্যে আপনি রিফ্লেক্স অ্যাকশন কত তাড়াতাড়ি শেয়ার হচ্ছে, সেটা গুজবের গতিকে কিন্তু আরো বাড়িয়ে দেয়। তো আমাদের যে জায়গায় ফোকাস করতে হবে, শুধু ফ্যাক্ট চেকড বা আমি শুধু আইন করলাম তাতেই এই প্রযুক্তির গতির কাছে কিন্তু আমরা হেরেই যাব। যদি না আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা বা পরিকাঠামোর মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারি যে আমাদেরকে ডিজিটাল লিটারেসি কি জিনিস, কিভাবে ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের কথাবার্তা বলতে হবে, কিভাবে চলতে হবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, এই জিনিসটা যদি আমরা আমাদের জেন আলফাদের মধ্যে দিতে না পারি, তাহলে আমরা এই প্রযুক্তির খারাপ এফেক্টটাই বারবার নিতে থাকবো। আপনি চমৎকারভাবে বলেছেন যে আসলে এটাকে আমরা যদি শিক্ষার ভিতরে নিয়ে আসতে পারি, আমাদের যুব সমাজ যারা রয়েছে এই বিষয়ে তারা জানবে। কিন্তু এই প্রসঙ্গটা আমরা দীর্ঘ সময় যাবত আলোচনা করছি, একটা মানে দীর্ঘ সময়ে নানা পেশার নানা পদের মানুষদেরকে যখন আমরা এই সমাধানের কথা বলি, তারা সরাসরি বলেন শিক্ষা ব্যবস্থায় এটাকে নিয়ে আসা উচিত। কিন্তু কি প্রক্রিয়ায় এবং কিভাবে নিয়ে আসা হবে এবং কবে নাগাদ এটা আনা হবে? কারণ প্রযুক্তি দিনে দিনে বাড়ছে, ডিপ ফেক থেকে শুরু করে, গুজব থেকে শুরু করে, অপতথ্য থেকে শুরু করে, প্রতিদিন নতুন আঙ্গিকে তারা নিজেদেরকে রি-ইনোভেট করছে। কিন্তু সেই ক্ষেত্রে এই যে আমাদের পরিকল্পনা, সেটা তো খাতা কলমে রয়ে গেল, আসলে তো আমরা এটার বাস্তব কোনো ব্যবহার দেখতে পাচ্ছি না। বিষয়টা নিয়ে জানতে চাই। হ্যাঁ, আমি তো বলছি যে ধরেন রাষ্ট্র ব্যবস্থায় মাত্র 400 বছরের, যদি আমি নর্মাল সেন্সে ধরি, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থারও আমাদের আসলে মানে যেভাবে রাষ্ট্র কাজ করে সেটাও আসলে পুরনো হয়ে যাচ্ছে। আমাদের নতুন ভাবে আসলে ভাবার দরকার আছে। এখন এত দ্রুত না গিয়ে আমি যদি শুধুমাত্র ক্রিটিক্যাল থিঙ্কিং বা আমরা যেভাবে বলি যে ডিজিটাল লিটারেসি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, এই দুটোকেই আনতে পারি, তাহলে কিন্তু হয়ে যায়। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যে কোনো জিনিসকে সহজভাবে না নেওয়া, তাকে প্রশ্ন করা। আমি যখন প্রশ্ন করব তখন আমি সেটা উত্তরের সম্ভাব্য উত্তর কি হতে পারে সেটা প্রতি যুক্তিগুলি বা যাচাইয়ের দিকে যাব, তখনই গুজব বা রিউমারকে আমরা থামাতে পারবো। কিন্তু এই একটা বিষয় তো আমরা দেখতে পাই না, সাধারণ মানুষ যখন তার ফোনের নিউজ ফিডে কোনো ধরনের তথ্য, কোনো ধরনের ভিডিও তারা যখন দেখছে, সেটা কিন্তু আসলে সত্য না মিথ্যা সেটা তারা ফ্যাক্ট চেক করছে না এবং তারা ফ্যাক্ট চেক করতে জানে না। এই যে ফ্যাক্ট চেক না করার, ফ্যাক্ট চেকের পদ্ধতি না জানার যে দায়, এটা আসলে কার? সেই ব্যক্তির নিজের নাকি সরকারের?
আহ, আমি প্রথমত বলবো ব্যক্তির নিজের, সেই ব্যক্তি নিজে যা করছে, সরকার তো আর সব জায়গায় যেতে পারে না, সব সরকারেরও সীমাবদ্ধতার জায়গা আছে, আমি সরকারকে সরাসরি দায় দেবো না। বাট একটা অনেক দিন হয়ে যাচ্ছে, আমরা আসলে কত কত দ্রুত সেটাতে যেতে পারবো, এই প্রশ্নটা আপনি যেমন করছেন আমরাও করছি। সেই বিষয়ে আমাদের আসলে দেখা উচিত। হ্যাঁ, ফিরে যাচ্ছি দেখা উচিত। রেদওয়ানুল ইসলামের কাছে। রেদওয়ানুল ইসলাম, একদম শেষ পর্যায়ে আছি আমি। আপনি শুনছিলেন প্রতিমবালা বেশ কিছু পরামর্শের কথা আসলে আমরা তুলে ধরা হয়েছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করা। আপনি তো ফ্যাক্ট চেকিং এ আছেন, সাধারণ মানুষ আসলে কতটা সচেতন, ছোট করে জানতে চাই। আচ্ছা, এক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতার ব্যাপারটা যেমন আছে, তেমনি হচ্ছে আসলে ফ্যাক্ট চেক হচ্ছে, আবার গুজব ছড়াচ্ছে, কিন্তু এখানে যে বিষয়টা আসলে জরুরি, যেটা আমার মানে আমার অতিথি বলছিলেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয়টা আর কি। হ্যাঁ, দুইটা বিষয় এখানে জরুরি। একটা হচ্ছে আপনার যে বায়াস, আপনাদের যারা ফেসবুক ইউজার বা সোশ্যাল মিডিয়া ইউজার বা ইন্টারনেট ইউজার যারাই আছেন, তাদের যে বায়াস, যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে, যে কোনো বিষয় যাচাইয়ের ক্ষেত্রে এই বায়াসটাকে হচ্ছে দূরে রাখাটা খুব বেশি জরুরি। যদি কেউ এই বায়াসের মধ্যে, কনফার্মেশন বায়াস বলি বা সেলফ বায়াসের মধ্যে যদি থাকে, তাকে আমরা যতই ফ্যাক্ট চেকিং এর কলা কৌশল শিখিয়ে দেই, তাকে যতই আমরা মিডিয়া তাহলে মূলত লিটারেসি দেই, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের যুব সমাজ থেকে শুরু করে সবাইকে এই বিষয়ে শিক্ষিত এবং সচেতন করাটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ছে। ধন্যবাদ রেদওয়ানুল ইসলাম এবং প্রতিম লালা, আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য এবং বেশ কিছু পরামর্শ এবং তথ্য পেলাম। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞ প্রতিম লালা এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচার ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tvgmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন 71 সাথে।